শেষ মুহূর্তে রিপুদলনকে কোর্টে হাজির করে ছন্দকে নির্দোষ প্রমাণ করলো ফুলকি ও ধানু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টের বাহিরে দাঁড়িয়ে আছে ধানু, ফুলকি আর রোহিত। তখনই ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর ওইদিকে রুদ্র তেওয়ারিকে বলতে থাকে, তেওয়ারি ভাই তুমি কোর্টের ভিতরে যাবে, কি কি হচ্ছে সব আপডেট দেবে আমাকে, ঠিক আছে? মনে থাকবে তো? আমার এখানে থাকা ঠিক হবে না, কেউ দেখলে আবার সন্দেহ করবে। আমি আমি এখন চলে যাচ্ছি, ওই বিরোধী পক্ষের উকিলের সাথে দেখা করবো গিয়ে, আর তুমি একটু মুখটা ঢেকে নিও। তখনই তেওয়ারি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না। তারপরেই রুদ্র ওখান থেকে এই কথা বলে বেরিয়ে চলে যায়। রুদ্র যখনই গাড়িটা চলে যেতে লাগে, তখনই ফুলকি হঠাৎ করে পিছন দিকে তাকালেই রুদ্রর গাড়ি দেখতে পায়। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, জামাইবাবুকে দেখলাম মনে হলো, জামাইবাবু এখানে কি করছে? এই কথা ভেবেই ফুলকি ধানুকে বলতে থাকে, আচ্ছা ধানু দিদি, আমি যাবো তো তোমার সাথে ছন্দক দাদার সাথে কথা বলতে। তখন রোহিত বলতে থাকে, তুমি গিয়ে কি করবে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, আমি গিয়ে জিজ্ঞাসা করবো তো যে তার কোন কাছের দুজন বন্ধু ছিল ওখানে, সেটা তো আমাকে জানতে হবে। আর তাছাড়া একটু আগে আমার মনে হলো জামাইবাবুকে দেখলাম মনে হলো। তখনই রোহিত এদিক ওদিক তাকিয়ে রুদ্রকে দেখতে পায় না। তখন ফুলকিকে বলতে থাকে, ফুলকি তুমি যে কি বলো না, রুদ্রকে সন্দেহ করতে করতে সব জায়গায় রুদ্রকে দেখতে পাও, রুদ্র আসলে তো অন্তত আমার সাথে দেখা করতো। তখন ফুলকি চুপ হয়ে যায়। তারপরে ছন্দকের সাথে দেখা করতে যায় ধানু আর ফুলকি। তারপর ছন্দককে বলতে থাকে, ছন্দক দাদা তুমি না একদম চিন্তা করবে না, আজকে না সুপ্রীতি কাকিকে একটা ভালো খবর দেবো আমরা। সুপ্রীতি কাকি পুজো দিতে গেছে তো। তখন ছন্দক বলতে থাকে, মা যে কেন এই মিথ্যে মিথ্যে ভগবানের উপর আশা করে আছে, আমি সেটাই বুঝতে পারছি না। তখন ফুলকি বলে, ছন্দক দাদা তুমি এরকম ভাবে কেন কথা বলছো? সবকিছুরই একটা শেষ আছে, আর তুমি নির্দোষ হলে অবশ্যই সেটা প্রমাণ হবে। তারপরে ফুলকি ছন্দককে বলতে থাকে, ছন্দক দাদা তোমাকে ধানু দিদি যা যা বলতে বলেছে না, তুমি সেরকম ভাবেই বলবে। তখনই ছন্দক বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে ফুলকি বলতে থাকে, আচ্ছা ছন্দক দাদা, তোমার সাথে যে দুজন বন্ধু ছিল তুমি রাগ করার সময়, সে দুজন কে কে ছিল গো? আসলে ধানু দিদি তো তাদের সাক্ষী হিসাবে ডাকতেও হতে পারে, বলো। তখনই ছন্দক বলতে থাকে, হ্যাঁ আমার দুজন বন্ধু ওখানে দাঁড়ানো ছিল, একজন যে কিনা এখন বিদেশে থাকে, আর আরেকজন হলো ঈশিতা পাল। যা শুনে ফুলকি পুরো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমার কালকে নাটকটা করার সময় ঈশিতা দিদির কথাই মনে পড়েছিল। ঠিক বলেছিলাম যে এই গন্ডগোলের সবকিছু কারণ উনিই তো সবকিছু প্রথম থেকে বন্ধ করতে চাইছে। ওইদিকে ধানু শুনে সবটা বুঝতে পারে। তারপরে ধানু ছন্দকে বলতে থাকে, এবার কিন্তু সবকিছু আপনাকে ঠিক ঠিক বলতে হবে, সেদিন কি ঘটেছিল আগেরবার বলার সুযোগ পাননি, কিন্তু এবার কিন্তু বলার আপনি সুযোগ পাবেন। আর পিপি কিন্তু বারবার আপনাকে একই প্রশ্ন করবে, বারবার একই কথা জিজ্ঞাসা করবে, আপনাকে কিন্তু একই উত্তর বারবার দিতে হবে, ঠিক আছে? তখন ছন্দক বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে কোর্টের ভিতরে ঢুকে ধানু আর ফুলকি। তারপরে রোহিতকে ফুলকি বলতে থাকে, স্যার জানেন তো আমি প্রথম থেকে বলেছিলাম না ঈশিতা দিদি এই সবকিছুর মধ্যে জড়িয়ে আছে? একদম ঠিক বলেছিলাম, কারণ ছন্দক দাদার সে দুজন বন্ধুর মধ্যে একজন ঈশিতা দিদিও ছিল। সে কিন্তু সবকিছু জানে, সবকিছু জানতো, অথচ প্রথম থেকে কি বলেছে, খুনি খুনি বলে এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তখনই রোহিত অবাক হয়ে যায়। তারপরে ধানুর সাথে এই নিয়ে কথা বলতে থাকে ওরা। ওইদিকে ছন্দককেও নিয়ে আসা হয়। তারপরে বিরোধী পক্ষের উকিল এসেই ধানুকে বলতে থাকে, তুমি শুরুতেই এরকম একটা কেস নিলে, কি দরকার ছিল শুরুতেই এরকম একটা কেস নেওয়ার? তোমার যে স্যার সে আমার বন্ধু, তাই বললাম আর কি। তখন ধানু বলতে থাকে, হতেও তো পারে স্যার যে উনি নির্দোষ, কোর্টে আগে যা পেশ করা হয়েছিল সেগুলো সঠিক ছিল না, এখন আরো কিছু তথ্য নতুন করে বেরিয়েও আসতে পারে। তখনই অর্ণব বাবু বলতে থাকে, হ্যাঁ হতেই পারে। তারপরে দেখা যাবে যশ সাহেব আসলেই অর্ণব বাবুকে কথা বলতে বললেই অর্ণব বাবু ছন্দকের নামে অনেক বাজে বাজে কথা বলে যে জয়িতাকে ও নিজের হাতে খুন করেছে, ও জয়িতাকে ফাঁসিয়ে বিয়ে করার পরেও আরেকটা সম্পর্কে লিপ্ত ছিল, আর সেই জন্যই জয়িতার সাথে ওর সবসময় ঝগড়া হতো। আর জয়িতাকে রাগের মাথায় একটা হাতুড়ি দিয়ে মেরে তারপরেই সে একটা টিকিট কেটে আনে ট্রেনের, এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আর সেই হাতুড়িটাকেও বাগানের কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা হয়। এই সব কিছু বলতে থাকে উকিল সাহেব, আর বলতে থাকে যে আমার বিরোধী পক্ষের উকিলের কেন মনে হয়েছিল যে উনি নির্দোষ, সেটা বুঝতে পারছি না, যে এই কেসটা আবার কোর্টে তুলেছে। এই কেসটা তো একদম পানির মতো সহজ জজ সাহেব। তারপরে এই কথা বলে অর্ণব বাবু বসে পড়ে। তারপরে জজ সাহেব ধানুকে কথা বলার সুযোগ দেয়। তারপরে ধানু বলতে থাকে, জজ সাহেব আগের হিয়ারিং এ যেসব প্রমাণ পেশ করা হয়েছিল সে সব কিছু মিথ্যে, আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে, ওনাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে ধানু বলতে থাকে, আমি তার আগে একটা প্রমাণ করতে চাই। তখনই ফুলকিকে বললে ফুলকি ছন্দকের কাছে গিয়ে একটা বল ছোড়ে, আর ছন্দক সাথে সাথে সেটা ডান হাতে ধরে ফেলে। তখনই ফুলকিকে বসতে বলে ধানু বলতে থাকে, ইওর অনার, এখানে ছন্দক মজুমদার বলটাকে ডান হাতে ধরেছে, তার মানে সে ডান হাত দিয়ে সব কাজ করে, আর যে কিনা জয়িতাকে খুন করেছে সে বাঁ হাতে খুন করেছে, এটা পোস্টমর্টম রিপোর্টে স্পষ্টভাবে লেখা হয়েছে। আর আগে যেই পোস্টমর্টম রিপোর্টটা আদালতে পেশ করা হয়েছিল সেটা ছিল মিথ্যে, নকল। যা শুনে অবাক হয়ে যায় উকিল আর জজ সাহেব।
তখনই উকিল সাহেব বলতে থাকে, এটা কি হচ্ছে জজ সাহেব? এটা কি ফাজলামো হচ্ছে? যে পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে এত বড় একটা রায় বের হয়েছে, এখন কি না আমাদের বিরোধী পক্ষের উকিল এসে বলছে যে সেই পোস্টমর্টম রিপোর্টটা নাকি নকল। সেটা কি করে বুঝবো আর উনি কি করে জানলো? তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ, ওই পোস্টমর্টম রিপোর্টটা নকল ছিল, আর সেটা আমি পেশ করেছি। আসল পোস্টমর্টম রিপোর্টটা এখন আমার পেশ করা হয়েছে। তারপরে জজ সাহেব সে আসল পোস্টমর্টম রিপোর্টটা দেখতে থাকে। তারপরে ধানু বলতে থাকে, এখানে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। সে যেহেতু ডান হাতে সব কাজ করে, তাহলে বা হাতে উনি খুনটা কিভাবে করলো? তাহলে আমার মক্কেল কি করে দোষ করলো আর কি করে বা উনি খুনটা করলো? যা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে বিরোধী পক্ষের উকিল বলতে থাকে, জজ সাহেব, আমি এখনই সদানন্দ রিটায়ার্ড প্রাপ্ত পুলিশকে এখানে ডাকতে চাই। তারপরে সেই পুলিশ আসে, আর ওইদিকে রোহিত ধানুকে বলতে থাকে, ধানু, তাহলে তো রিপুদলন ডক্টরকে ডাকতে হয়, ওনাকে ডাকবি না কেন তুই এখনো? তখন ধানু বলতে থাকে, দেখি যে পুলিশ এসে কি অজুহাত দেয় সেটাও তো আগে শুনি, তারপরে ডাকবো। তখন এই কথা শুনে পিয়াল অবাক হয়ে যায়। তারপরে ধানু পিয়ালকে বলতে থাকে, দেখেছো পিয়াল দাদা, ধানু দিদি কিরকম ঝানু উকিলের মতো কথা বলছে না? তখন পিয়াল বলতে থাকে, হ্যাঁ, সেটাই তো দেখছি। তারপরে দেখা যাবে সদানন্দকে কোর্টে ডাকলে, কোর্টে আসলেই উকিল সাহেব বলতে থাকে, আচ্ছা সদানন্দ বাবু, আগের পোস্টমর্টম রিপোর্টটা নাকি নকল। আমাদের বিরোধী পক্ষের উকিল বলছে তারা নাকি আসল পোস্টমর্টম রিপোর্ট জমা করেছে। আপনি কি বলছেন সেতে? তখন সদানন্দ বলতে থাকে, আমরা যেই পোস্টমর্টম রিপোর্টটা হাতে পেয়েছি সেটাই আমরা পেশ করেছি ওর অনার, আর তাছাড়া সেটা ডক্টর রিপুদলনেরই দেওয়া। তখনই ধানু বলতে থাকে, আচ্ছা স্যার, রিপুদলন সাহেব যে এই সাইনটাই করেছে সেটার প্রমাণ কি? তখন জজ সাহেব বলতে থাকে, সেটার প্রমাণ আপনি জোগাড় করুন, এটা যে জাল নয় সেটা আপনি প্রমাণ করবেন। আর এখন বিরতি হচ্ছে দুপুরের। এই বলে জজ সাহেব চলে যায়। তারপরে ধানু বলতে থাকে যে এবার ডক্টরকে ফোন করতে হবে। তারপরে রোহিত সেই ডক্টরকে ফোন করতে থাকে। ওইদিকে রুদ্র অপেক্ষায় বসে থাকে যে কোর্টে কি হচ্ছে। তখনই তেওয়ারি মেসেজ দেয় রুদ্রকে যে, দাদা, এখানে আসল পোস্টমর্টম নিয়ে কথা হচ্ছে, এটা আসল কিনা নকল সেটা প্রমাণ করা হবে দুপুরের পরে। এইদিকে রুদ্র মেসেজটা দেখে বলতে থাকে, কি ব্যাপার, পোস্টমর্টম রিপোর্ট আসলটা ওদের হাতে কি করে আসলো? ঈশিতা কালকে বলেছিল, কিন্তু আমি তো পাত্তা দিইনি। তখনই অর্ণববাবু ফোন করে। অর্ণববাবু ফোন করে বলতে থাকে যে, রুদ্রবাবু, আমি কিন্তু কোনোদিনও কেস হারিনি, হারার সংখ্যা কিন্তু কম। তখনই রুদ্র বলতে থাকে, না না, আপনি চিন্তা করবেন না অর্ণববাবু, আপনি হারবেন না, ওই ধানুই হারবে। তখনই অর্ণববাবু বলতে থাকে, দেখুন, আপনি তো বলেছিলেন আসল পোস্টমর্টম রিপোর্টটা নাকি আপনি হাফিস করে দিয়েছেন, তাহলে ওরা আসলটা কি করে পেলো? তখন এই রুদ্র বলতে থাকে, জানি না তো ওরা আসলটা কি করে পেলো, কিন্তু এটা যে আসল সেটা প্রমাণ কিভাবে করবে ওরা, সেটা যদি জানতে পারতাম তাহলে কোনোভাবে আটকানো যেত। তখনই উকিল সাহেব বলতে থাকে, আসলে আমি শুনেছি সে ডক্টরকে ফোন করছে, সেই ডক্টর নাকি আসছে। তখনই রুদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ওই ডক্টর কিছুতেই কোর্টে প্রবেশ করবে না। তখনই ফোনটা রেখে তেওয়ারিকে ফোন করে রুদ্র, আর বলতে থাকে, তেওয়ারি ভাই, এবার তোকে কাজ করতে হবে, সব লোকজন নিয়ে সেই হসপিটালে যা, গিয়ে ডক্টর রিপুদলন যে কোনোভাবেই যেন এই কোর্টে আসতে না পারে সেই দিকে খেয়াল রাখ, তোর দায়িত্ব এটা। তখনই তেওয়ারি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি। ওইদিকে রুদ্র বলতে থাকে, না, এবার কিছুতেই ওই ধানুকে আর ফুলকিকে এভাবে জিতে দেওয়া যাবে না, কারণ এভাবে ছন্দক যদি বাহির হয়ে যায়, ছন্দক যদি নির্দোষ প্রমাণিত হয়ে যায়, তাহলে ফেসে যাবে ঈশিতা। আর ঈশিতা ফেসে গেলেই কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় যে ঈশিতাকে আমি লোভ দেখিয়ে এই কাজগুলো করিয়েছিলাম, তাহলে আমার রেপুটেশন পুরো খারাপ হয়ে যাবে, আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। না না, কিছুতেই আমার মুখোশটা সামনে খোলা যাবে না, যে করে হোক আটকাতেই হবে। এই ভেবে রুদ্র অবাক হয়ে যায়। আর ওইদিকে দেখা যাবে ধানু ফুলকিকে বলতে থাকে, ফুলকি, এবার কেসটা জিতে হবে। তখন ফুলকি ও ছন্দকের মাকে বলতে থাকে, কাকিমা, তুমি একদম চিন্তা করো না, তুমি খুব ভালো একটা খবর পাবে আশা করছি। তখনই একথা বলেই সেই ছন্দকের মাকে জড়িয়ে ধরে ফুলকি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।